দর্শক যাকে দেখছেন ইনি আমাদের আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান টিএমসি নেতা স্বপন নন্দী। দর্শক আমি তো ছবিটা দেখে চমকে উঠেছি যখন শুনলাম যে ইনি স্বপন নন্দী, কারণ ওনার যে চেহারা সেটার সঙ্গে মোটেই যাচ্ছে না বিষয়টা। একজন পাঠিয়ে বললেন এই হচ্ছেন স্বপন নন্দী। স্বপন নন্দী মানে এটা কি করে হতে পারে? কারণ স্বপন নন্দী তার যে ছবি আমরা দেখে এসছি, জেনে এসছি, এই একটা কেসে ওই এসআইআরের সময়ে একটা প্রোগ্রাম করিয়েছিলেন কিছু লোককে বুঝিয়ে যে নাম বাদ গেছে মানে সব ওই আর নাম উঠবে না বলে তাদেরকে রাস্তায় এনে এসডি অফিসের সামনে একটা সিন ক্রিয়েট করেছিলেন। তো এই যে ডান দিকে দাঁড়ান, আমি একটু ভালো করে দেখা। এই মানুষটি হচ্ছেন স্বপন নন্দী, আরামবাগের টিএমসির নেতা। এটা হচ্ছে ওই ভোটের আগে এসআইআর পর্ব চলছিল সেই সময়, আর তার ছবি এখন দেখানো হচ্ছে এটা। দর্শক চিনতে পারবেন? আপনারা চিনতে পারছেন? চমকে উঠবেন না যখন শুনবেন যে এই মানুষটি স্বপন নন্দী? এই হচ্ছে ছবি, আর তার আমরা পরিচিত ছবি দেখে আসছি এইরকম, চশমা চোখে, গোপ আছে, এরকম দেখে আসছি। তো হঠাৎ করে যদি এই ছবিটা দেখিয়ে বলা হয় এই হচ্ছেন স্বপন নন্দী, কী করে বিশ্বাস করবেন? কিন্তু দর্শক শুনছি এটাই তার ছবি। তো কি ব্যাপার না, যেটা হচ্ছে উনি নাকি আরামবাগ থেকে পালিয়েছিলেন, কেরল না কোথায় ছিলেন, সেখানে গিয়ে নাকি এইভাবে নিজেকে চেঞ্জ করেছিলেন, ফেসিয়াল চেঞ্জ। কেন না, ওনাকে পুলিশ খুঁজছে অ্যারেস্ট করার জন্যে। উনি নাকি ওই গ্রিন সিটি কোনো প্রজেক্ট আছে পৌরসভা এলাকার, সেখানে কি দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা, 8 কোটি না কত তার বেশি, তাতে ওনার অভিযোগ ওনার বিরুদ্ধে। পুলিশ যেহেতু খুঁজছে, পুলিশের হাত থেকে এড়ানোর জন্যে উনি নাকি ফেসিয়াল চেঞ্জ করে ভিন রাজ্যে ছিলেন। কিন্তু যেটা খবর, ব্রেকিং নিউজ, যেটা পুলিশ ধরে ফেলেছে, মানে ফেসিয়াল চেঞ্জ করে লুকিয়ে থাকার চেষ্টা করেও নাকি লুকাতে পারলেন না শেষ পর্যন্ত। অন্য সব ব্যাপার দেখে জাজ করে পুলিশ নাকি ধরে ফেলেছে, অ্যারেস্ট করা হয়েছে। এখনও আরামবাগে নিয়ে আসা হয়নি, শুনছি কালকে নাকি নিয়ে আসা হবে। তো এখানে মিডিয়াতে লোকালি সব খবর হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে ফেসিয়াল চেঞ্জ, গোপ চেঁচে, মুখের অন্য রকমের চেহারা করেও, মানে আগের চেহারার সঙ্গে পুরো অমিল, মানে মিলছেই না আগের চেহারা। মানে এটা যে পরিচিত চেহারা আমরা দেখে থাকি, চিনে থাকি, সেই চেহারার সঙ্গে একেবারেই বেমানান। সত্যিই পুলিশও চমকে উঠবে, বা এরকম হঠাৎ করে দেখলে কাউকে সন্দেহ হবে না, বা মনে হবে না যে ইনিই সেই স্বপন নন্দী। পুরো ফেসিয়াল এমন চেঞ্জ করেছেন নিজের, কিন্তু তারপরেও নাকি রক্ষে হয়নি, তাকে নাকি ধরে ফেলেছে পুলিশ। এবার আরামবাগে নিয়ে এলে দেখব, মানে ধরার পরে হয়তো গোপটপ বেরোবে, কারণ এখন আর সেভ টেপ তো সহজে করবেন না, করার উপায় থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু করবেন না। এবার হয়তো আবার পরিচিত চেহারায় আমরা দেখতে পাবো। কিন্তু এই চেহারা এসছে, মানে সামনে সোশ্যাল মিডিয়াতে এসছে আগে এবং পরে। আমি দেখছি অনেকে আগের ছবিটা দিয়েছেন, তার সঙ্গে পাশে এই ছবিটা দিয়েছেন, দিয়ে বলছেন চিনতে পারছেন। চলছে, গতকাল থেকেই বিষয়টা চলছে। তো সত্যি আমিও দর্শক চমকে উঠেছিলাম দেখে, যখন শুনলাম ইনি স্বপন নন্দী। আর গ্রেপ্তারির হাত থেকে মানে বাঁচার জন্য যে উনি এই রকম করেছেন, এটা সত্যিই মানে ভাববার একটা ব্যাপার, যে গ্রেপ্তারি এড়াতে কত কি করতে হচ্ছে। এক তো ভিন রাজ্যে চলে যেতে হয়েছে। আমি মাঝখানে শুনেছিলাম যে উনি চলে গেছেন, খবর হচ্ছিল এখানে পালিয়ে গেছেন, স্বপন নন্দী পালিয়ে গেছেন। তো আমি যেহেতু লোকাল খবর খুব একটা করি না, খুব বড় খবর না হলে তো নজর রাখছিলাম। তো তারপরে এই ছবিটা দেখে সত্যি আমিও ভাবছিলাম যে সত্যি ব্যাপারটা কোন জায়গায়, গ্রেপ্তারি এড়াতে কত কি করতে হচ্ছে। ভিন রাজ্যে পালাতে হয়েছে এবং সেখানে গিয়ে আবার নিজের চেহারার পরিবর্তন ঘটাতে হয়েছে যদি বাঁচা যায়। কিন্তু পুলিশ যদি মনে করে কাউকে ধরবো, কারো বিরুদ্ধে অভিযোগ আছে, দেশের মধ্যে থাকলে সহজে কি বাঁচা যায়? এবং এটাও ভাবতে হবে দর্শক, যে আমাদের পুলিশ কতটা অ্যাক্টিভ,
অথচ এই পুলিশই একটা সময় টিএমসি যারা নেতা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ খুঁজে পেত না, জাস্ট সরকারটা পাল্টেছে, পুলিশ মন্ত্রী পাল্টেছেন, পুলিশও চাঙ্গা হয়ে গেছে, কোথায় কেরল থেকে নাকি ধরে ফেলেছে, এরকমই সব ধরছে। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খান পুষ্পাকে ধরেছে, আরও সব যেখানে পালাচ্ছেন। ওই যে বলে গেছিলেন না মোদি শাহ, গর্ত থেকে খুঁজে খুঁজে বের করব, চুনকে বের করব, আর উল্টো করে লোটকে সিধে করব। এখন সেই পর্ব চলছে গোটা রাজ্য জুড়ে। দেখবেন যাদের বিরুদ্ধে অভিযোগ চুরি, দুর্নীতি এবং নির্যাতন ইত্যাদি, এখন মানে পুরনো কেস হলেও এখন অভিযোগ হলেই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই কাজ করছে। তো যাই হোক, এই স্বপন নন্দী আরামবাগের নেতা, খুবই পরিচিত নেতা, যারা এই এলাকার খবর রাখেন তারা জানেন, এই নামটার সঙ্গে তারাও হয়তো পরিচিত। আর আমার তো একটা বিশেষ পরিচয় আছেই, কারণ আমার সঙ্গে একটা বিরাট দ্বন্দ্ব হয়েছিল আমার ব্যাপারে। লোকালি বলেছিলাম না যে একটা সময় পুলিশ এবং নেতা শাসক দলের, তার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছিলো বলতে ওই যে সব ফাঁস করেছিলাম, কোন কোন ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, সেই ক্লাবগুলোর অস্তিত্ব কোথায়, লিস্ট প্রকাশ করেছিলাম করোনার সময়। ব্যাস একেবারে খেপে যাওয়া সব পরিস্থিতি। তো মানে টিএমসির যারা আর কি আমার বিরুদ্ধে লেগেছিলেন, তাদের মধ্যে ইনিও একজন। তো যাই হোক, এই খবরটা পেলাম। আর লাস্ট যেটা বললাম, ওনার শেষ যে কর্মসূচি, সেটা যেটা দেখেছিলাম, এটা মনে আছে তো, এটা এই যে একজন কলেজের মানে প্রাক্তন প্রিন্সিপাল আর একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা, তাদেরকে নিয়ে এসডি অফিসের সামনে একটা সিন ক্রিয়েট করা হয়েছিল। নাম বাদ যাচ্ছে, কেন নাম বাদ গেল, আমরা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করতে চাই বলে একটা সিন ক্রিয়েট করেছিলেন না, এসআইআরটাকে গুলিয়ে দেওয়ার জন্যে। দেখুন দর্শক, যারা দেখেননি একটু দেখে নিন, সেই নেতাকেও চিনবেন, আর উনি কী করতে চেয়েছিলেন সেটাও বুঝবেন। দেখুন। ভালো আছেন? ইস্যু হয়ে গেছে ইসিআই থেকে করে আমরা রহিবুন্নেসা বেগম করেছি, সেটা ইসিআই থেকে কারেকশন করে পাঠিয়ে দিই। রহিবুন্নেসা বেগমের জায়গায় আগে সৈয়দ ছিল, সেই সৈয়দটা উঠিয়ে দিয়ে আমরা নতুন করে কারেকশন করতে দিয়েছিলাম, সেটা ইসিআই থেকে রহিবুন্নেসা বেগম হয়ে এসছে, কিন্তু সেটা আপডেট না করে ডিলিট করে দিয়েছে। ডিলিটটা কবে পেয়েছেন স্যার? ডিলিটটা তো এই মানে যত অ্যাডজুডিকেশন ছিল যেগুলো সেগুলো থেকে দিয়েছে, রেজাল্ট দিয়েছে। দিয়ে তারপর কী করলেন স্যার? আর তো কিছু করার নিয়ে একটা পিটিশন জমা দিয়েছি। আজকে কী করছেন স্যার? আজকে আমরা এইচডিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছি, যাতে রাষ্ট্রপতির কাছে ব্যাপারটা যায়। এদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই বাদ দেওয়ার এতে ওরা করছে যে আশঙ্কিত করছে যে আসামের মতো যদি আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠায়, ওই জন্যই রাষ্ট্রপতির কাছে ওনারা একটা আবেদন করছে, সেই আবেদনপত্রটাই আপনি দেখে। মানে ওই প্রাক্তন প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষিকা তারাও তারাও ওনার কথায় শুনে চলে এসছেন, নাম বাদ গেছে, নাম তো উঠবে তো। আচ্ছা, এবার কি হবে? উনি তো নিজেও গ্রেপ্তার হয়ে গেলেন, আর সরকার তো উল্টে গেছে, তাহলে কি হবে? চলে যাবেন তো বাংলাদেশে? ওই যে পাল্লাই পড়ে যে ওইরকম একটা সিন ক্রিয়েট করলেন, সব ডকুমেন্টকে শরীরে সেটে নিয়ে এসে, কী লাভটা হলো? এবার কি হবে? এবার চলে যাবেন তো বাংলাদেশ? তো যাই হোক, আমি ওনাদের এ নিয়েও প্রশ্ন তুলেছিলাম যে শিক্ষিত মানুষ তারাও এইরকম সিন ক্রিয়েট করছেন, যারা এখানকার মানুষ, যারা এখানকার বাসিন্দা, মানে আমাদের দেশীয় লোক, হয়তো কোনো কারণে মানে তাদের নাম বাদ গেছে, বাদ যাওয়ার পিছনে অনেক ব্যাপারও আছে, কারণ যাদেরকে দিয়ে এসআইআর করানো হচ্ছিল তারা তো সব এফিসিয়েন্ট লোকজন ছিলেন না। তো মানে মমতা ব্যানার্জি তো সব ঠিকঠাক লোক দেননি, অনেক কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার জন্য কেউ শিকার হয়েছেন, অনেকেই শিকার হয়েছেন, আমি মানি। এখানকার বাসিন্দা, তাদের নাম বাদ গেছে, তো কী হয়েছে? বাদ গেছে, আবার উঠবে। এতদিন তো উঠে যেত, তো
প্রথম থেকে কোঅপারেট করলে তো সমস্যাটা হতো না, তো অন্য রাজ্যে তো সমস্যা হয়নি। তামিলনাড়ু, সেখানেও বিজেপি সরকার ছিল না, সেখানেও তো যদি কারোর নাম টেকনিক্যাল কারণে বাদ গিয়ে থাকে উঠে গেছে, কোনো সেখানে প্রশ্ন তৈরি হয়নি। যত প্রশ্ন এখানে, কারণ এখানে ঠিকঠাক এসআইআর করতে দেওয়া হয়নি, আর ইচ্ছা করে অনেককে সমস্যাতে ফেলা হয়েছে, আর সময়টাও নষ্ট করা হয়েছে, ফলে সব কাজ সময়ে শেষ করা যায়নি। তারপরে আবার ট্রাইব্যুনাল আনা হয়েছে, ট্রাইব্যুনাল মানে একটা বিচার পর্যায়ের মানে পর্যায়ের বিষয়টা হয়ে গেছে। ট্রাইব্যুনাল না হতো তাহলে যাদের নাম বাদ যেত আবার কমিশনেই খুব সহজে অ্যাপ্লাই করে ওঠানো যেত, 1 সপ্তাহের মধ্যে সব কাজ মিটে যেত। যেমন লোকের নাম ভুল গেলে যেমন কারেকশন করতে সময় লাগে বা নতুন করে ভোটার নাম যে তুলতে হয় সে মতো হয়ে যেত। তো দিদি তো সব কিছু সর্বনাশ করে দিয়েছেন। তো এটা বুঝবেন না, এটা বুঝবেন না। তো এই নেতা, ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভোটের আগে নিজের আর কি নাম্বার বাড়ানোর চেষ্টা হয়েছিল দলের কাছে। দেখো আমি একটা এরকম প্রোগ্রাম করছি, হ্যাঁ, এসআরকে গুলিয়ে দেওয়ার জন্যে। তো সেই নাম্বার বৃদ্ধির জন্য এনাদেরকে জোগাড় করেছিলেন, আর ওনারাও চলে এসেছিলেন। তো যাই হোক, এইসব করেছিলেন। রাষ্ট্রপতির কাছে নাকি স্বেচ্ছায় মৃত্যুর আবেদনপত্র। সেই আবেদনপত্রটা কোথায় সেই আবেদনপত্রটা? আর এবার কি হবে? তো যাই হোক, এই হচ্ছেন সেই স্বপন নন্দী, মানুষকে ভুল বুঝিয়ে ভোটের আগে একটা অন্য টাইপের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বা ভয় দেখানো বা অন্যভাবে একটা মানে করার চেষ্টা করেছিলেন। তো সেই সব করে এত দাপুটের নেতা উনি নাকি গ্রেফতারির ভয়ে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিলেন। আবার পালিয়ে গিয়ে গোপ সব চেয়েছে, মুখের রূপ বদল করে দিয়েছেন। চোখটাতেই মনে হচ্ছে ধরা পড়ে গেছেন। চোখটা একটু আছে আর কি, একটু ছোট বড় চোখ আছে, চোখটাতেই মনে হচ্ছে ধরা পড়ে গেছেন। তার সঙ্গে আরও ভয়েস আছে, ফোনের ব্যাপার আছে, নিশ্চয়ই পুলিশ অনেক লোক খুঁজেছে। যদি গল্পটা জানতে পারি পরে বলবো আপনাদেরকে কী করে পুলিশ ধরলো কেরল থেকে। তো এখন পর্যন্ত এই খবরটা এসছে, কেরল থেকে ধরা হয়েছে। উনি নিজের রূপ চেঞ্জ করে বাঁচার চেষ্টা করেছিলেন, লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। কিন্তু এসব লোকেদের একটু ভাবা উচিত, এই যে ওনাদের শাসনকালে যাকে তাকে পেরেছেন ঢুকিয়ে দিয়েছেন, মিথ্যা কেস, নানান কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া জেলে। তো জেলে ঢুকলে কেমন লাগে একটু দেখাতে উচিত, সেটা একটু বোঝা উচিত। ফলে এই যে জেলবন্দি বা অ্যারেস্টের ব্যাপারটা হয়েছে, যান কিছুদিন ঘুরে আসুন, একটু দেখে আসুন জেলটা কেমন লাগে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।